মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় গ্রেফতার আরো 2, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট সলিমুল্লাহ মেডিকেলে শাটডাউন ঘোষণা। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার পরবর্তী শুনানি বুধবার। আবু সাইদ হত্যায় আরো 2 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। কিছু মৌলিক বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো গেলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দেওয়া সম্ভব হবে, জানালেন আলী রিয়াজ। নির্বাচনের আগে সংস্কার ও বিচার হতে হবে, পিরোজপুরে নাহিদ। ইসির তালিকা থেকে নৌকা প্রতীক বাদের সুপারিশ এনসিপির। কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, প্রাণ ভয়ে আত্মগোপনে ভুক্তভোগী ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা কর আরোপের হুঁশিয়ারি ইউরোপীয় দেশগুলো। ট্রাম্প বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন, বলছেন বিশেষজ্ঞরা। এবং সাবানূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 3টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা মামলায় আরো 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট 7 আসামিকে গ্রেফতার হয়েছে। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকুন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাটডাউন কর্মসূচি শুরু করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 2 আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সেই সঙ্গে পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। রোববার সকাল 10টায় প্রথমে 2 মামলায় আটক 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আসামি রাফিউল হাসান রাসেলকে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার। আরেকজন বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। তাদের দুজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনো ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আগে এইসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, দেশের ভবিষ্যৎ পথ রেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা স্পষ্ট। মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি করে যে কোনো প্রক্রিয়ায় এই মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে চাচ্ছি। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জরুরি অবস্থা ঘোষণায় ঐকমত্যে এসেছি। কোনো অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা যাবে না।
মন্ত্রী পরিষদ ও বিরোধী দলীয় নেতাকে নিয়ে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেবে। এছাড়াও প্রধান বিচারপতি নিয়োগে সুপারসিটের কোনো বিধান রাখা যাবে না। যিনি জ্যেষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন। দুইয়ের মধ্যে একজন বিধান থাকলে সুপারসিট হবার শঙ্কা থেকে যাবে। বন্ধুরা, আপনারা এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার পিরোজপুরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। খুন, গুম, দখলদারিত্ব ও জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার পিরোজপুর অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও চাঁদাবাজ দখলবাজদের অত্যাচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলেও জানান নাহিদ। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। আমরা তার জন্য এখন লড়াই করতেছি। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, তাসনিম জারা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এনবিআরের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, উপদেষ্টা এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না। জাতীয় রাজস্ব বোর্ডকে দুই বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটির নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুটি বিভাগের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে বলেও জানান ফজলুল কবির। এ সময় তিনি আরো বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্মতৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। নতুন যে দুইটা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই দুইটা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। নতুন করে শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে এনসিপি নির্বাচন কমিশনে আবেদন করেছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। অন্যদিকে শাপলা প্রতীকের কোনো বিকল্প নেই এবং শাপলা পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দলের প্রায় 2 ঘন্টা বৈঠকের পর এমন মন্তব্য করেন তারা। জহিরুল ইসলাম বলেন, নৌকাকে প্রতীক বিধামালা থেকে বাদ দিতে ইসির কাছে দাবি জানিয়েছে এনসিপি।
আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানিয়েছেন। মিডফোর্ডের ঘটনা দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে এই ঘটনায় প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো স্থিতিশীলতা ছিল কিনা তা সরকার গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএর সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। রবিবার দুপুর 12টার দিকে তারা বিআরটিএর সদর দপ্তরের সামনে সড়কে অবস্থান নেন। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, সিএনজির রুট নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা আরও জানান, এর আগেও এই দাবি নিয়ে বিআরটিএর কর্তৃপক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে। দর্শক, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কি ব্যবস্থা দেখছেন? দাবির বিষয়ে চালকরা কি বলছেন জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে বনানী চেয়ারম্যান বাড়ি রয়েছে এবং এখানে দুপাশের যে সড়ক সেটি সকাল 11টার কিছু পর থেকে কিন্তু অবরোধ করেছে ঢাকা জেলার সিএনজি চালকরা। তারা যেটি বলছে যে ঢাকা জেলা, সাভার এবং কেরানীগঞ্জে প্রায় বৈধ সহ 12,000 গাড়ি রয়েছে, যার মধ্যে 3,000 গাড়ি তাদের ভাষ্য মতো তারা বলছে যে 3,000 গাড়ি বৈধ রয়েছে। তো এই গাড়িগুলোকে তারা ঢাকার অভ্যন্তরে মানে সারা ঢাকা শহরে চালানোর জন্য, ঢাকা মেট্রোতে চালানোর জন্য তারা একটি আন্দোলন করছেন এবং যার ফলে সকাল 11টা থেকে কিন্তু রাস্তার দুপাশ তারা অবরোধ করে যান চলাচল সম্পূর্ণ আসলে বন্ধ হয়ে গেছে এবং তারা তাদের যে দাবি সেটি বিআরটিএর কাছে তারা জানিয়েছে। আমার ঠিক পাশেই বিআরটিএ ভবন এবং বিআরটিএ ভবনে তারা আলোচনার জন্য আসলে গিয়েছেন এমনটাই কিন্তু বলছেন। তবে তাদেরকে এরকম কোনো আশ্বাস এখনো তারা দিচ্ছেন না বিআরটিএ কর্মকর্তারা। তাদের যে দাবি তার প্রেক্ষিতে তারা বলছেন যে সাদা কাফনের কাপড়, তারা দেখতে পাচ্ছেন যে কাফনের কাপড় মাথায় বেঁধে এবং গায়ে দিয়ে তারা রাস্তায় শুয়ে আন্দোলন করছে। আমার পেছনে অনেকেই দেখতে পাচ্ছেন যে রাস্তায় শুয়ে বসে পুরো রাস্তাটাই আসলে অবরোধ করেছেন এবং এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখানে দেখতে পাইনি। প্রশাসনের কোনো পক্ষ থেকে কাউকে আসলে এখানে দেখতে পাচ্ছি না আমরা, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে আসলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিনা তেমনটি আসলে এখন ঠিকভাবে বলা যাচ্ছে না। তো একজনের সাথে যদি কথা বলতে চাই, আপনারা মূলত কি দাবি নিয়ে আজকে এখানে অবস্থান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দাবি হলো ঢাকা সিএনজি গাড়ি, ঢাকা তো আমাদের 3,000 গাড়ি বৈধ কাগজপাতি আছে। আমাদের কাছে 16টা ইউনিয়ন কাইটা নিছে। বিআরটি চেয়ারম্যানে আমাদেরকে বারবার আশ্বাস দিতেছে, আমাদের 4 দিনের টাইম নিছে। 4 দিনের টাইম দিয়ে আমাদের 14 দিন ধরে আমাদের লগে সাক্ষাৎ করে না, আমাদের লগে কথা বলে না। আমাদের বউ হেডি বাল বাচ্চা নিয়ে রাস্তা নেমেছি। আমাদের 3,000 গাড়ি ঢাকাতে চলবে যতদিন বড় 3,000 গাড়ি বাস্তবায়ন না হচ্ছে অতদিন বড় আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে আমরা রক্ত দিব, আমরা শহীদ হয়ে যাব, তবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। 3,000 গাড়ি চলবে। অনেকটাই জোর দাবি নিয়ে বলছেন যে আসলে 3,000 গাড়ি যেটি তারা দাবি করছেন বৈধ গাড়ি, সেগুলো ঢাকা মেট্রো এলাকায় চলতে দেওয়া না হলে তারা সড়ক ছাড়বেন না। এবং এখনো দেখতে পাচ্ছেন যে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। আমার কাছে ন্যান্সি, বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ছিল সর্বশেষ খবর।
সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা ও গণভবনে গিয়ে গণহত্যা সমর্থন ও উৎসাহদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। এ সময় শিক্ষক নেতারা বলেন, শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, অবিলম্বে তার সম্পন্ন করার দাবি জানান তারা। সেই সাথে গণভবনে গিয়ে গণহত্যা সমর্থন ও উৎসাহদাতা শিক্ষকদের বিচারে আওতায় আনার দাবি জানান তারা। শিক্ষকদের দাবি, অবিলম্বে তাদের বিচার নিশ্চিত করা না গেলে সেটি হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা। 3 আগস্ট যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে মানববন্ধন থেকে এই সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর যারা রয়েছে তাদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আমি বিচার দাবি করছি। সেনাবাহিনীর উপর অর্পিত ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ প্রয়োগ করলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে জাতীয় পার্টির জরুরি সংবাদ সম্মেলনে দেশের সম্প্রতি হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। একই সাথে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে অনতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে জানান তিনি। দেশের এমন পরিস্থিতিতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় পার্টি অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছে। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল থামার পর পানি সরতে শুরু করেছে ফেনী ও নোয়াখালীর দুর্গত এলাকা থেকে। এতে দুই জেলা জুড়ে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পাকা, আধা পাকা বহু সড়ক এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। বন্যা পরবর্তী খাদ্য সংকটে রয়েছে অনেক স্থানের মানুষ। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে লোকজন। জেলায় দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি রয়েছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনো কমেনি। ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 2024 সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে, টেকসই বাঁধ নির্মাণ করবে। 2025 সাল আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই। দুয়ার পানি উঠে গেছে, খানা দানা নাই, রান্না বান্না নাই, সবকিছু চুলাতে পানি উঠে গেছে। বই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমরা হাঁটতে চাই না, হারি না, পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষি খাতে আমরা বরাবর লস দিতেছি। এবার বন্যায় ফেনীতে 1000-এর বেশি মৎস্য ঘের এবং 1655 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণী সম্পদে 64,98,750 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল কলেজের যাইতে পারতেছি না, পরীক্ষা দিতে পারতেছি না। একটা কৃষক মনে করতে কত এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে কিনা তাও নিয়ে সন্দেহ। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। আমাদের আছে কি যে 24-এর না কাটতে এখন মনে করেন 25।
এদিকে নোয়াখালী জেলার ৬টি উপজেলার ৫৭টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। জলাবদ্ধতায় জেলায় ৭,৬৬০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ৪০,০০০-এরও বেশি মাছের খামার ক্ষতির সম্মুখীন হয়েছে। টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি এগুলা অনেক ঋণগ্রস্ত করে ঋণ নিয়ে আমি মনে করেন এই ফসলগুলা করছি। এখন আমি এই মানুষের ঋণের টাকা কিভাবে দেবো, আমি এখন দিশেহারা হয়ে গেছি। বেগুন গাছ, ওটা ভেন্ডি গাছ সবগুলো মরে গেছি। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা চান দুর্গত মানুষগুলো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি ফেনীতে, নিলয়ের কাছে। নিলয়, ফেনীতে কোন কোন খাতের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন? এখন আসলে জেলা প্রশাসন সঠিক কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি, তবে আমরা এখানকার কৃষি এবং মৎস্যের এবং প্রাণী সম্পদের কিছু তথ্য পেয়েছি। সেই তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে গত ৮ জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী, ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া এবং দাগনভূঞা উপজেলার প্রায় ১৩৭টি গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে ১২১টি গ্রাম থেকে পানি নেমে গেছে, এখনও 16টি গ্রামে পানি রয়েছে বলে এখানকার জেলা প্রশাসন আমাদেরকে তথ্য জানিয়েছেন। তবে পানিগুলো নামার সাথে সাথে আমরা দেখেছি বেশ কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন আস্তে আস্তে ফুটে উঠছে। আমি এখনও রয়েছি যে ফেনী সদরের কালীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে এখনও বেশ কিছু বাড়ি ঘরের পানির নিচে নিমজ্জিত রয়েছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে। তবে আপনাকে বলে রাখি যে ক্ষতির বিষয়, এখানকার যে প্রাণী সম্পদ বলছে যে তাদের প্রায় ৮ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে এবং ৬৪টি গরু এবং কি মহিষ মারা গেছে বলে তারা আমাদেরকে বলছে। এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা বলছে যে এই বন্যার কারণে পুরো তাদের জেলায় ৫,৫০০ হেক্টর ধানের যে বীজ সেটি কিন্তু বীজতলা ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়াও আমরা যদি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে যেসব এলাকাগুলোতে এখনো জলাবদ্ধতা রয়েছে এর কারণ সম্পর্কে স্থানীয়রা অভিযোগ করছে যে বিভিন্ন ফেনী জেলার যে 244টি নদ নদী রয়েছে সেগুলো আসলে ঠিকমতো সংস্কার করা হয়নি, সেগুলো জলাবদ্ধতার কারণে সেই নদীগুলোকে তারা দায়ী করছেন। তারা বলছে যে নদীগুলো বিভিন্ন জায়গায় দখল করে ফেলছে, সেগুলো পরিচ্ছন্নতা করছে না, যার কারণে কিন্তু পানিগুলো ধীর গতিতে নামছে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার যে বিশেষ করে দুর্গত এলাকাগুলোতে পানি নামার সাথে সাথে সেখানকার বেশ কিছু গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতির দৃশ্য কিন্তু আমরা দেখেছি। সেই সব গ্রামীণ সড়কগুলো মেরামত করার জন্য আমরা এখানকার যে সড়ক বিভাগ রয়েছে এবং কি এলজিডি রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে তাদের যে ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করতে পারেনি, তবে ক্ষতি নিরূপণে কিছু কিছু এলাকায় পানি রয়েছে সেগুলো নামলে পরিপূর্ণ ক্ষতি নিরূপণ করে জানাবে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড আরেকটি বিষয় বলছে যে সেখানে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বা 36টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল সেগুলো মেরামতেও তারা কাজ করছে। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে ক্ষয়ক্ষতি এবং বন্যার সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুজন। সুজন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এলাকার কি পরিস্থিতি রয়েছে এবং কি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর বন্যা পরিস্থিতির কথা বলছিলেন, তা আপনাকে যদি বলতে চাই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ স্থানে। এটির অবস্থান আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি ঠিক জেলা প্রশাসকের বাসভবন এবং জেলা পুলিশ সুপারের বাসভবনের পিছনের একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন। নেন্সি, আপনাকে তথ্য জানিয়ে রাখতে চাই এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি ৩ নং নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের বাসভবন রয়েছে, একই সাথে জেলা সিভিল সার্জন এবং বিভিন্ন অধিদপ্তরের যে নির্বাহী প্রকৌশলী তাদের বাসভবনগুলো রয়েছে। ঠিক তার পিছনে এই চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1000-এরও বেশি পরিবারের বসবাস। তারা যে এখানে অতি বর্ষণের ফলে এখানে কিন্তু হাঁটুর উপরও পানি জমেছিল, কিন্তু গত 2 দিন বা 3 দিন বৃষ্টি না হওয়ায় কিন্তু পানি কিছুটা কমে এসেছে। তারপরেও কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে নিত্যদিন। তারা যে তাদের দৈনন্দিন কাজকর্মে তারা
তাদের ব্যাঘাত ঘটছে। একই সাথে কিন্তু তাদের আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এখানে তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। আর যদি আমি যে জলাবদ্ধতার যদি একটু ক্ষয়ক্ষতির চিত্র বলতে যাই, তাহলে হচ্ছে যে নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। এখনো প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তো জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে 33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং 57টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতায়। এছাড়া 7260 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে অতি বর্ষণের কারণে এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে প্রায় যে 8720টি। তো আরেকটি তথ্য হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মৎস্য চাষিরা। প্রায় 40,000-এরও বেশি মৎস্য খামার এই জলাবদ্ধতার এবং অতি বর্ষণের পরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এখানে মাছগুলো ভেসে যাওয়ায় 40,000-এরও বেশি মাছের খামার বা ঘের পানিতে সয়লাব হয়ে মাছ ভেসে গেছে। এতে প্রায় যে কোটি কোটি টাকার যে লোকসানে পড়েছেন মৎস্য। সুজন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নিলয়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ফেনী এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এই ঘটনার পর থেকে প্রাণ ভয়ে আত্মগোপনে রয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। পরিবারের দাবি, সন্ত্রাসী জব্বার বাহিনীকে 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ঘটিয়েছে এমন ঘটনা। আর বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর এলাকার গাড়ি ব্যবসায়ী সানজিদ রানাকে মারধর করে সন্ত্রাসী জব্বার ও তার বাহিনীর সদস্যরা। পরে হামলা চালানো হয় ব্যবসায়ী সানজিদের বাড়িতে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সহ লুটপাট করা হয় মূল্যবান জিনিসপত্র। পরে পেট্রোল ঢেলে করা হয় অগ্নিসংযোগ। এরপর থেকে প্রাণভয়ে আত্মগোপনে রয়েছে ব্যবসায়ী সানজিদ রানা। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। সানজিদের পরিবারের দাবি, সন্ত্রাসী জব্বার বাহিনীকে 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়াই ঘটিয়েছে এমন ঘটনা। চাঁদা চাইছিল, এখন গাড়ি চাইছিল। আমার ছেলে বলেছে গাড়ি তো কে কামে দিব, আর টাকা তো কে কামে দিব, আমি ইনকাম করি ভাত খাই। ওইখানে এক বাড়িতে মাসানে বসছিল, আর যাই আমার ছেলেকে মারছিল। কালকে দোকানে ওকে পাইছে একা, তারপরে বলেছে টাকা দিলি নাকি জানে, ও বলেছে তোকে টাকা কি জানি দেবো, তো কিসের টাকা দেবো তোকে, এই কথা যখন বলার পরে ওকে 2টি ঘুষি মেরেছে। আইসি গেটের উপর দিয়ে টপকা আইসিছে, আইসি গাড়ির তালা ভাঙিছে, গেটের তালা ভাঙিছে। ভাঙার পরে ওইখানে পেট্রোল মারি আগুন ধরা দিয়েছে। দেওয়ার পরে ঘরের মেন গেট ভাঙিছে, ভাঙার পরে ঘরের দরজা ভাঙিছে। সোনা গহনা ছিল সেগুলোও নিয়েছে। জাব্বার, রফিক আর ওই পাড়ার সহায়তা হয়েছে রাজ্জাক, সাইফুল, মইদুল। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সানজিদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল জব্বার বাহিনী। চাঁদা না দেওয়ার কারণেই তারা ঘটিয়েছে এমন নির্মম ঘটনা। এতে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকায়। চাঁদা দেয়নি, সেজন্য বাড়িতে আগুন নাগা দিয়েছে, দিয়ে বাড়িতে সব লুটপাট করে নিয়েছে। মেন গেট ভাঙছে, ঘরের দরজা ভাঙছে, এখানে অনেক টাকা ছিল, এরপরে সোনার গহনা ছিল অনেক মেয়েদের, এগুলা তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তারা। ক্ষতিগ্রস্ত সানজিদকে বলা হয়েছে যে এই বিষয়ে মামলা দায়ের করার জন্য, উনি মামলা দিলে আইনগত প্রসেস গ্রহণ করা হবে এবং তার যথোপযুক্ত আইনি সহায়তা প্রদান করা হবে। চাঁদা দাবি ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসী জব্বারকে প্রধান আসামি করে দৌলতপুর থানায় ব্যবসায়ী সানজিদ রানা এজাহার জমা দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।